হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একই নাউনের পুনরাবৃত্তি ঘটলে অর্থাৎ একই নাউনকে একটা সেন্টেন্সে বারবার ইউজ করা হলে ভাষার সৌন্দর্য নষ্ট হয়। এই ভাষার সৌন্দর্য রক্ষার্থে অর্থাৎ নাউনের পুনরাবৃত্তি দূর করতে প্রনাউনের জন্ম। তার মানে আমরা বুঝতেই পারলাম নাউনের পুনরাবৃত্তি দূর করতে সেই নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করা হয় সেটাই হচ্ছে প্রনাউন। সেদিক দিয়ে প্রনাউন হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ার্ড, যেহেতু প্রনাউন একটা নাউনের অল্টারনেটিভ হিসেবে ইউজ হয়। বিভিন্ন বইতে লেখা আছে আর সকলেরই এটা জানা আছে যে প্রনাউন হচ্ছে ৮ প্রকার, কিন্তু এই ভিডিওতে আমি প্রনাউন দেখাবো টোটাল ১২ ধরনের। চলুন আমরা প্রথমেই দেখে নিই সেই ১২ ধরনের প্রনাউনের নাম। পার্সোনাল প্রনাউন, ইমপার্সোনাল প্রনাউন, ইনডেফিনিট প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, ডিমনস্ট্রেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রিসিপ্রাকল প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, এমপ্যাথিক অথবা ইনটেনসিভ প্রনাউন, পসেসিভ প্রনাউন এবং ১২ নম্বর হচ্ছে ডামি অথবা এক্সপ্লিটিভ প্রনাউন। এবার চলুন আমরা এই ১২ ধরনের প্রনাউন সম্পর্কে জানি। পার্সোনাল প্রনাউন হচ্ছে ওই সমস্ত প্রনাউনগুলো যে প্রনাউনগুলো মূলত সরাসরি পার্সন অর্থাৎ ব্যক্তির জন্য ইউজ হয়। কোনো পার্সন বা ব্যক্তির জন্য ইউজ হয় বলে এগুলোকে পার্সোনাল প্রনাউন বলা হয়। আর পার্সন আমরা সচরাচর জানি ৩ প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তার মানে পার্সোনাল প্রনাউন হচ্ছে ওই ৩ প্রকার: ফার্স্ট পার্সন অফ পার্সোনাল প্রনাউন, সেকেন্ড পার্সন অফ পার্সোনাল প্রনাউন অ্যান্ড থার্ড পার্সন অফ পার্সোনাল প্রনাউন। ফার্স্ট পার্সন আমরা সকলেই জানি আই, উই, মি, আস, আওয়ার এগুলা। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ ইত্যাদি। এবং থার্ড পার্সন হচ্ছে হি, হিম, শি, হার, দেই, দেম ইত্যাদি। এই প্রনাউনগুলো সরাসরি ব্যক্তির জন্য ইউজ হয় বলে এগুলাকে বলা হয় পার্সোনাল প্রনাউন। এরপর দেখি আমরা ইমপার্সোনাল প্রনাউন। ইমপার্সোনাল প্রনাউন হচ্ছে মূলত পার্সোনাল প্রনাউনের ঠিক বিপরীত। অর্থাৎ পার্সোনাল প্রনাউন ইউজ হয় পার্সনকে নির্দেশ করতে, ব্যক্তিকে নির্দেশ করতে। যেমন আই, আমি নিজে একজন ব্যক্তি, আমার জন্য আই ব্যবহার করা হয়। আমরা বোঝালে আমাদের জন্য উই ইউজ করা হয়। যেমন আপনি একজন ব্যক্তি, আপনাকে নির্দেশ করতে আপনার জন্য ইউ ইউজ করা হবে। কিন্তু ব্যক্তি ছাড়া বস্তু বা অন্য কিছুকে নির্দেশ করতে যে প্রনাউনটা ইউজ করা হয় সেটা ইমপার্সোনাল প্রনাউন। যেমন ইট, এটি হচ্ছে একটি মার্কার। মার্কার কোনো ব্যক্তি নয়, এটি হচ্ছে একটা বস্তু, এটার জন্য ইউজ করা হবে ইট। ইট হচ্ছে ইহা। মার্কারের পরিবর্তে আমরা ইট ইউজ করব। মার্কারের পরিবর্তে যেহেতু ইট ইউজ করব তাহলে ইটটা হচ্ছে প্রনাউন, আর মার্কারটা যেহেতু ব্যক্তি নয় বস্তু, এই জন্য ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রনাউন। তারপর দেখা যাক ইনডেফিনিট প্রনাউন। ইনডেফিনিটের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। যে প্রনাউনটা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝায় সেই প্রনাউনকে বলা হয় মূলত ইনডেফিনিট প্রনাউন। যেমন ওয়ান, ওয়ান অর্থ হচ্ছে যে কেউ। যে কেউ বলতে যে কেউ, যে কোনো একজন, নির্দিষ্ট না, অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তাহলে সাম মানে কিছু কিছু বা কেউ কেউ, এটাও অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এনি, এনি ওয়ান, সাম ওয়ান, এনিথিং, এগুলো সবগুলো অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এই জন্য এগুলো সবগুলোই হচ্ছে ইনডেফিনিট প্রনাউন। তারপরে দেখা যাচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। ইন্টারোগেটিভ অর্থ হচ্ছে প্রশ্নবোধক। তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন মানে প্রশ্নবোধক প্রনাউন। এই অর্থ থেকে আমরা বুঝতে পারি
ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে ওই প্রনাউনগুলো যে প্রনাউনগুলো মূলত প্রশ্ন করার জন্য ইউজ হয়। যেমন হু ইজ কলিং মি, এই সেন্টেন্সটিতে হু দ্বারা প্রশ্ন করা হচ্ছে, এই জন্য হু হচ্ছে এখানে একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড। আবার এই ওয়ার্ডটি কোনো একটা নাউনের পরিবর্তে ইউজ হলো। যেমন হু ইজ কলিং মি, কে আমাকে ডাকতেছে, যে ডাকতেছে তার অবশ্যই একটা নাম আছে, সেই নামটা না বলে হু, কে ডাকতেছে, কে ইউজ করা হলো। তাহলে হু বা কে এটা যেহেতু আরেকটা নাউনের পরিবর্তে ইউজ করা হচ্ছে, এই জন্য হু হচ্ছে একটা প্রনাউন। ওদিকে প্রশ্ন করা হচ্ছে, আবার এদিকে নাউনের পরিবর্তে ইউজ হলো, প্রনাউনের কাজ করলো, এই জন্য এটা ইন্টারোগেটিভ প্রনাউন। এরকম আরও আছে হুইচ, হোয়াট, হোম ইত্যাদি। ডিমনস্ট্রেটিভ অর্থ হচ্ছে নির্দেশক। তাহলে ডিমনস্ট্রেটিভ প্রনাউন মানে নির্দেশক প্রনাউন, যে প্রনাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন এগুলো, ওইগুলো, এটা, ওইটা। এভাবে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে যে প্রনাউনগুলো ইউজ করা হয় সেগুলোই হচ্ছে নির্দেশক প্রনাউন অর্থাৎ ডিমনস্ট্রেটিভ প্রনাউন। যেমন দিস তো এই, দ্যাট ওই, এই বোঝাতে দিস, ওই বা ওটা বোঝাতে দ্যাট, এগুলো বোঝাতে দিস, ওগুলো বোঝাতে দুস, এগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রনাউন। এর পরবর্তী প্রনাউন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হচ্ছে এমন কতগুলো প্রনাউন যে প্রনাউনগুলো অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝায়। যেমন প্রত্যেকেই হাত তুলো, এখানে প্রত্যেকেই হাত তুলো বলতে ওখানে অনেকজন আছে, কিন্তু প্রত্যেকেই মানে একজন একজন করে পৃথক পৃথকভাবে বোঝানো হচ্ছে। প্রত্যেকেই হাত তোলো, একজন একজন করে হাত তোলো। তাহলে অনেকগুলোর মধ্যে যেহেতু প্রত্যেক শব্দটা দ্বারা একজন একজন করে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, এই জন্য এভরিবডি বা এভরিওয়ান, ইজ বা এভরি, যেগুলোর অর্থ হচ্ছে প্রত্যেক, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তারপর আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রনাউন। রিলেটিভ প্রনাউন দ্বারা এসএসসি এবং এইচএসসির অনেকগুলো গ্রামাটিক্যাল টার্ম সলভ করা যায়। আমি এই ভিডিওতে এই 12 প্রকার প্রনাউনের সংক্ষিপ্ত আলোচনা আমি করতেছি। পরবর্তীতে প্রত্যেকটা প্রনাউন সম্পর্কে আলাদা আলাদা ভিডিও হবে এবং সেই ভিডিওগুলোতে প্রত্যেকটা প্রনাউন সম্পর্কে এমন কতগুলো তথ্য দেওয়া হবে, খুঁটিনাটি আলোচনা করা হবে, যেগুলো থেকে এসএসসি এবং এইচএসসির বিভিন্ন গ্রামাটিক্যাল টপিক, বিভিন্ন গ্রামাটিক্যাল টার্ম কীভাবে সলভ করা যায় বা কীভাবে সলভ করতে কাজে আসে সেগুলো দেখিয়ে দেওয়া হবে। এমনকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই প্রনাউনগুলোর তথ্যগুলা কীভাবে কাজে আসে বা কীভাবে এই প্রনাউন থেকে প্রশ্ন আসে সেগুলো দেখিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে রিলেটিভ প্রনাউন হচ্ছে কোন প্রনাউন? রিলেটিভ প্রনাউন হচ্ছে মূলত হুইজ, দ্যাট। তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে হুইজ দ্যাটের আগে নাউন বা প্রনাউন থাকতে হবে, আর হুইজ দ্যাটের পরে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তখনই আমরা হুইজ দ্যাটকে রিলেটিভ প্রনাউন বলবো। তাহলে রিলেটিভ প্রনাউন বলবো হুইজ দ্যাটকে কখন? যদি আগে নাউন বা প্রনাউন থাকে, পরে যদি ফাইনাইট ভার্ব থাকে। আমি যদি একটা সেন্টেন্স বলি এরকম, হু আর ইউ, তুমি কে? এখানে এটা রিলেটিভ প্রনাউন হবে না, কারণ হু এর আগে কোনো নাউন বা প্রনাউন নাই। কিন্তু আমি যদি বলি ইট ওয়াজ করিম হু কল্ড মি ইয়েস্টারডে, এই সেন্টেন্সটাতে হু এর আগে করিম আছে একটা নাউন, আর হু এর পরে আছে কল্ড হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। সুতরাং হু হচ্ছে এখানে একটা রিলেটিভ প্রনাউন। তাহলে হুইজ দ্যাটকে রিলেটিভ প্রনাউন কখন বলবো? যদি এর আগে নাউন বা প্রনাউন থাকে আর পরে যদি ফাইনাইট ভার্ব থাকে। আবার এই রিলেটিভ প্রনাউনের আগে যে নাউন বা প্রনাউনটা থাকে সেই নাউন বা প্রনাউনকে কিন্তু অ্যান্টিসিডেন্ট বলা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি রিসিপ্রাকল প্রনাউন। রিসিপ্রাকলের অর্থ হচ্ছে পারস্পরিক অথবা পরস্পর সম্বন্ধ যুক্ত। তো রিসিপ্রাকল প্রনাউন বলতে তাহলে কোন প্রনাউনকে বোঝায়? যে প্রনাউন দ্বারা পরস্পরকে নির্দেশ করা হয়, অনেকজনের মধ্যে বা দুজনের মধ্যে একে অপরকে বা পরস্পরকে নির্দেশ করা হয়। একে অপরকে বা পরস্পরকে নির্দেশ করতে যে প্রনাউনটা ইউজ হচ্ছে
তাহলে সেই প্রনাউনটাই হচ্ছে রিসিপ্রাকল প্রনাউন। মনে করেন 5 জন বন্ধু বসে আছে আর গল্প করতেছে। গল্প কিন্তু তারা পরস্পরের সাথে করতেছে, অর্থাৎ একে অপরের সাথে করতেছে। এই যে অনেকজনের মধ্যে বা দুজনের মধ্যে একে অপরকে বোঝাতে বা পরস্পরকে বোঝাতে যে প্রনাউনগুলো ইউজ হয় সেই প্রনাউনগুলি হচ্ছে রিসিপ্রাকল প্রনাউন। তো রিসিপ্রাকল প্রনাউন হচ্ছে মূলত এগুলো: ওয়ান অ্যানাদার, ইজ আদার। ওয়ান অ্যানাদার অর্থ হচ্ছে পরস্পরকে অথবা একে অপরকে। ইজ আদারের অর্থ হচ্ছে কিন্তু পরস্পরকে অথবা একে অপরকে। তারপর দেখা যাচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে মূলত সেলফ অথবা সেলফ যুক্ত প্রনাউন, যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, হিম সেলফস, দ্যাম সেলফস। তারপর দেখা যাচ্ছে এমপ্যাথিক অথবা ইনটেনসিভ প্রনাউন। এমপ্যাথিক এবং ইনটেনসিভ প্রনাউনগুলো কিন্তু সেলফ বা সেলফযুক্ত প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন আর এমপ্যাথিক এবং ইনটেনসিভ প্রনাউন কিন্তু সেম, দেখতে সেম, মাই সেলফ, আওয়ার সেলফস বা হিম সেলফ, কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। সেলফ বা সেলফযুক্ত প্রনাউন রিফ্লেক্সিভ হবে কখন? যদি সেলফ বা সেলফযুক্ত প্রনাউনগুলো একটা সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়। যেমন হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে খুন করলো, সে নিজেকে হত্যা করলো। এখানে হি সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, হিমসেলফ হচ্ছে একটা অবজেক্ট। হিমসেলফ এটা হচ্ছে সেলফযুক্ত একটা প্রনাউন, তবে এই প্রনাউনটা যেহেতু কিল্ড ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, এই জন্য এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রনাউন। কিন্তু সেই সেলফ বা সেলফযুক্ত প্রনাউনগুলো যদি অবজেক্ট হিসেবে ইউজ না হয়ে কোনো নাউন বা প্রনাউনের সাথে বসে সেই নাউন বা প্রনাউনের উপর জোর প্রদান করে, সেক্ষেত্রে ওই সেলফ বা সেলফযুক্ত প্রনাউনগুলোকে এমপ্যাথিক প্রনাউন অথবা ইনটেনসিভ প্রনাউন বলা হবে। যেমন হি হিমসেলফ কিল্ড দ্য র্যাটস, সে নিজেই ইঁদুরগুলোকে মেরে ফেললো। হি হিমসেলফ কিল্ড দ্য র্যাটস। এখানে হিমসেলফ এই সেলফযুক্ত প্রনাউনটা এই সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ইউজ হয়নি, বরং হি এর পাশে বসে হি এর উপর জোর প্রদান করতেছে, সে নিজেই ইঁদুরগুলোকে মেরে ফেললো। তাহলে এভাবে কোনো নাউন বা প্রনাউনের সাথে বসে যে সেলফ বা সেলফযুক্ত প্রনাউন, সে নাউন বা প্রনাউনের উপর জোর প্রদান করে, সেগুলোই হচ্ছে ইনটেনসিভ প্রনাউন অথবা এমপ্যাথিক প্রনাউন। যদি অবজেক্ট হিসেবে ইউজ হয় তখন হবে রিফ্লেক্সিভ প্রনাউন। এরপর আমরা দেখতে পাচ্ছি পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন বলতে ওই প্রনাউনগুলোকে বোঝানো হয় যে প্রনাউন দ্বারা পসেশন অথবা অধিকার বোঝানো হয়। যেমন আমার, আপনার, তাদের, এভাবে যে প্রনাউনগুলো দ্বারা অধিকার বোঝানো হয় সেগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন। যেমন আমি যদি বলি দিস মার্কার ইজ মাইন, এই মার্কারটা হচ্ছে আমার, তাহলে মাইন এই ওয়ার্ডটা, এই প্রনাউনটা দ্বারা একটা মার্কারের মালিকানা বোঝাচ্ছে বা অধিকার বোঝাচ্ছে। তাহলে এভাবে কোনো নাউনের মালিকানা বা অধিকার বোঝাতে, পসেশন বোঝাতে যে প্রনাউনগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন। সর্বশেষ যে প্রনাউনটা আমরা দেখব সেটা হচ্ছে ডামি অথবা এক্সপ্লেটিভ প্রনাউন। এই প্রনাউন সম্পর্কে প্রায় অনেকেই অপরিচিত। চলুন আমরা এই প্রনাউন সম্পর্কে জেনে নিই। ডামি বা এক্সপ্লেটিভ প্রনাউন কোনগুলোকে বলা হয়? ডামি বা এক্সপ্লেটিভ প্রনাউন বলা হয় মূলত দেয়ার এবং ইটকে। দেয়ার আর ইট এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত, তবে এই শব্দগুলোকে যে ডামি প্রনাউন বলা হয় বা এক্সপ্লেটিভ প্রনাউন বলা হয় এটা কিন্তু আমাদের অনেকের কাছে জানা নাই। দেয়ার এবং ইটকে কখন এক্সপ্লেটিভ বা ডামি প্রনাউন বলা হবে? দেয়ার এবং ইটকে ডামি বা এক্সপ্লেটিভ প্রনাউন বলা হবে তখনই যখন দেয়ার এবং ইট সেন্টেন্সের শুরুতে ইউজ হবে এবং দেয়ার এবং ইট দ্বারা কোনো নাউনকে রিপ্লেস করা যাবে না এবং দেয়ার এবং ইটের কোনো অর্থ প্রকাশ পাবে না, তখনই দেয়ার এবং ইটকে বলা হবে ডামি প্রনাউন অথবা এক্সপ্লেটিভ প্রনাউন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল, টেবিলে একটা কলম আছে। এখন দেয়ারের কোনো অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে না। আবার যদি বলা হয় ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, এই সেন্টেন্সটিতে ইট এমনভাবে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে যেখানে ইটের কোনো অর্থ নেই এবং এই ইট কোনো নাউনকে রিপ্লেসও করে না। সুতরাং ইট এবং দেয়ার
এভাবে যদি সেন্টেন্সের শুরুতে ইউজ হয় যাদের কোনো অর্থ প্রকাশ পায় না এবং যাদের দ্বারা কোনো নাউনকে রিপ্লেস করা যায় না, তখনই সেই দেয়ার বা ইটকে বলা হবে ডামি প্রনাউন অথবা এক্সপ্রেটিভ প্রনাউন। আশা করি আপনারা 12 ধরনের প্রনাউন এই ভিডিও থেকে শিখলেন। পরবর্তী ভিডিওতে এই 12 প্রকার প্রনাউনের আলাদা আলাদা ভিডিও বানিয়ে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আর এমন কতগুলা তথ্য দিবে যে তথ্যগুলো সবাইকে জানতে হয় এবং যে তথ্যগুলো জানলে ইংলিশকে আরও সহজভাবে বোঝা যায়, ইংলিশটাকে আরও সহজ করে নেওয়া যায়, সেগুলা আশা করি আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সেই ভিডিওগুলো দেখে নেবেন এই আশা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।